খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখতে হবে। রাজনীতির বাইরে আসলে কিছু নাই, আমাদের যে প্রাত্যহিক জীবন সেটাও রাজনীতির বাইরে না, আসলে স্পোর্টসটা রাজনীতির বাইরে কীভাবে থাকবে? কিন্তু সাকিবের ফেরা না ফেরাটাও পুরোটা রাজনীতি, অ্যাবসলুটলি রাজনীতি। এই ক্রিকেট বোর্ডের অধীনে হবে না এবং এই ক্রিকেট বোর্ড ভেঙে যাচ্ছে আগামী হয়তো 1 মাস 2 মাস, জাস্ট ম্যাটার অফ টাইম। ওয়েলকাম ব্যাক স্টার প্লেতে। আপনার সাথে আমি ডায়ানা জারিন এবং আমার সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক নোমান মোহাম্মদ। কেমন আছেন ভাই? ভালো ভাই, 11 বছর পরে, দীর্ঘ প্রায় 1 যুগ পরে বাংলাদেশের মাটিতে বাংলাদেশ পাকিস্তানের ওয়ানডে সিরিজ এবং প্রথম ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত একটা জয়। দ্বিতীয় ম্যাচে আসলে কি কি চ্যালেঞ্জের ফেস করতে পারে বাংলাদেশ? দেখুন, খেলাটা যখন ক্রিকেট খেলা অনেক চ্যালেঞ্জ তো থাকবেই। 50-50 ওভারের ম্যাচ, যদিও প্রথম ওয়ানডেটা 50 ওভারই হয়নি দুই দলের ইনিংস মিলে, কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশের যে পারফরমেন্স, যে দাপটের সঙ্গে বাংলাদেশ খেলেছে, এখন যেই চ্যালেঞ্জেই সামনে আসুক সেটা জয় করা বাংলাদেশের জন্য খুব একটা প্রবলেম হওয়ার কথা না। বাকি দুইটা ম্যাচ যদি বাংলাদেশ না জিতে প্রথম ম্যাচের পারফরমেন্সের পর, সেটা অঘটন হবে। বাংলাদেশের এই সিরিজ জয় না, বাংলাদেশের 3-0-তে সিরিজ জেতা উচিত। আমি সিরিজ শুরু হওয়ার আগের আমার প্রেডিকশন ছিল বাংলাদেশ সিরিজ জিতবে, কিন্তু প্রথম ম্যাচে যে পারফরমেন্স, তাতে আসলে হোয়াইট ওয়াশ বাংলা ওয়াশ, এর বাইরে অন্য কোনো কিছু ভাবাই যায় না। ডেফিনেটলি উন্নতির তো জায়গা রয়েছে, আর অনেক জায়গায় আমাদের অনেক উন্নতি করতেই হবে, কিন্তু স্টিল প্রথম ম্যাচে যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের ধারাবাহিকতাটা ধরে রাখাটাই আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সৌম্য সরকারের কথা যদি আমরা আসি, সৌম্য সরকার আসলে ভালো পারফর্ম করেও একাদশে সুযোগ পাচ্ছেন না। তিনি একাদশে না থাকাতে আমাদের কি এটা পজিটিভ সাইন নাকি? আমি যদি ম্যাচ শুরু হওয়ার আগে যদি বলতাম, ফার্স্ট ম্যাচ শুরু হওয়ার সময় আমার কাছে মনে হচ্ছিল এটা রং ডিসিশন, এবং আমি এখনও মনে করি যে প্রসেসটা রাইট না। সৌম্য লাস্ট সিরিজের লাস্ট ম্যাচটাতে 91 রানের একটা ইনিংস খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা যে সিরিজ জিতেছি সেইখানে তিনি দুই দল মিলে হায়েস্ট স্কোরার ছিলেন। লাস্টের আগের ম্যাচটা তো 45 রানের তার একটা ইনিংস ছিল। সো সেই প্লেয়ারকে আপনি নেক্সট সিরিজের ফার্স্ট ম্যাচটাতে কীভাবে বাদ দেন? হ্যাঁ, আপনি বাদ দিতে পারেন যে সাম্প্রতিক সময় আমাদের যে ডোমেস্টিকে খেলা যে হয়েছে সেই জায়গাগুলোতে তানজিদ তামিম তুলনামূলক বেটার পারফরমেন্স করেছে, ফেয়ার এনাফ, আমার কোনো অসুবিধা নেই। তাহলে তানজিদ তামিমকে আপনি এই বিবেচনায় নিলেন। তাহলে অতীতে আমরা সবসময় কি দল নির্বাচনের ক্ষেত্রে এইটা বিবেচনায় রেখেছি যে রিসেন্ট পাস্টে ডোমেস্টিকে কারা ভালো করেছে, নাকি আমাদের ইন্টারন্যাশনালে লাস্ট যারা ভালো করেছে তাদের বিবেচনায় রেখেছি? এটা একটা প্রশ্নের জায়গা। এবং ভবিষ্যতেও আমরা কি করব? আজকে সৌম্য সরকারকে আপনি যেভাবে বাদ দিলেন, এখন তানজিদ হাসান তামিম ফ্যান্টাবুলাস একটা নক খেলেছেন, সেই কারণে ওই আলোচনাটা সামনে আসছে না, কিন্তু প্রসেসটা রাইট হয়েছে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু আমরা যদি এটা একটা স্ট্যান্ডার্ড ধরে নেই যে নো ম্যাটার হোয়াট, আমরা ধরেন ওয়ানডে যখন খেলবো তখন ওয়ানডেতে যে যেমনই পারফরমেন্স করুক না কেন, নেক্সট ওয়ানডে সিরিজের আগে যদি ডোমেস্টিক ক্রিকেট থাকে, সেই ডোমেস্টিকের বেটার পারফর্ম যারা করবেন তাদেরকে আমরা দলে নিব, তাদেরকে আমরা একাদশে নিব, যেভাবে আমরা তানজিদ তামিমকে নিয়েছি, যেভাবে আমরা সৌম্য সরকারকে বাদ দিয়েছে, তাহলে আমার কোনো আপত্তির জায়গা নেই। কিন্তু এটা অতীতেও বাংলাদেশে হয়নি খুব বেশি, ভবিষ্যতেও আসলে খুব বেশি হবে না। সেই কারণে আমার মনে হয় যে সিলেকশন প্রসেসের এই জায়গাটা নিয়ে একটা প্রশ্নের জায়গা রয়েছে। হ্যাভিং সেড দ্যাট, তানজিদ হাসান তামিম ফ্যান্টাস্টিক নক খেলেছেন, সেই কারণে এটা নিয়ে আলোচনাটা আসলে এরকম হচ্ছে না। যদি তিনি ফেল করতেন তখন এই আলোচনাটা আরও অনেক বেশি জোরদার হতো। এবং আমাদের যে ক্যাপ্টেন, ওয়ানডে ক্যাপ্টেন মিরাজ, তিনি যে নাম্বার 7-এ খেলছেন, এটা কি আসলে দলের জন্য কতটুকু পজিটিভ? না, আমার কাছে মনে হয় যে এটা তার পজিশন। দেখেন, মিরাজ সবসময়ই কিন্তু আমাদের সবচেয়ে ইউটিলিটি ক্রিকেটার। আমাদের এই দলটার মধ্যে যেসব ক্রিকেটাররা সবচেয়ে বেশি, কি বলবো আমি, জানদার ক্রিকেটার রয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন মিরাজ। সবসময় ক্যাপ্টেন তাকে পানে। তিনি এখন ক্যাপ্টেন হয়েছেন একটা ফরম্যাটে, কিন্তু যখন তিনি ক্যাপ্টেন ছিলেন না তখনও যে কোনো কিছুতেই মিরাজের একটা বাড়তি উৎসাহ থাকে যে না ঠিক আছে, আমি ব্যাটিংয়ের রেসপন্সিবিলিটি দেবো, বোলিংয়ে যে কোনো সময় তাকে পাওয়া যায়, ফিল্ডিংয়েও তিনি টপ ক্লাস। ফলে মিরাজের ওই যখন তিনি ক্যাপ্টেন ছিলেন ওই সময় টপ অর্ডারে ওপেনার নাম্বার 3, 4, 5-ও ব্যাটিং করেছেন, বিভিন্ন সময় তার ব্যাটিং অর্ডার এদিক ওদিক করেছে, কিন্তু তিনি পারফর্ম করেছেন। যখন ক্যাপ্টেন হয়েছেন তিনি অবভিয়াসলি সেটা চেয়েছিলেন যে তিনি নাম্বার 4-এ আসলে তৃতীয় হতে, মিডল অর্ডারটাতে, কিন্তু ওভারঅল গিয়ে সেটা আসলে ক্লিক করেনি। নাম্বার 7-এ মিরাজ কিন্তু অনেক সাকসেস তার রয়েছে। ফলে এখন তিনি যেহেতু এই জিনিসটাকে বেছে নিয়েছেন টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার সূত্র ধরে 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, আমি মনে করি যে তিনি যখন এইটাতে এখন কমফোর্টেবল এবং এরকম একটা সেটেল জায়গাতে আমরা এসেছি, মিরাজের মতো ক্রিকেটার আমি মনে করি যে কোনো জায়গাতেই আমাদের টিমকে সার্ভিস দিতে পারেন। সো নাম্বার 7টা তিনি যেহেতু বেছে নিয়েছেন, টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন সবাই মিলে, আমি মনে করি এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালোই হবে। কিন্তু গতকাল যদি আমরা নাহিদ রানার পারফরমেন্স দেখি আর মিরাজের পারফরমেন্স দেখি, মিরাজ অবশ্যই ভালো পারফর্ম করছেন, কিন্তু গতকাল নাহিদ রানাকে দিয়ে 7 ওভার করানো এবং মিরাজের নিজের 10 ওভার করা। না, দেখেন এইখানটাতে হচ্ছে কি, আমরা সবসময় একটুখানি
কি বলা চলে যে আমরা একটু দোষ খুঁজতে পছন্দ করি, এটা সবাই ইন জেনারেলি আমি বলতে পারি। এই আমরা এত ভালো একটা পারফর্ম করলাম, মিরাজ কেন 10 ওভার বোলিং করলেন? ভাই 3টা উইকেট তিনি পেয়েছেন, ভাই ওদের টিমে অনেকগুলো বাহাতি ব্যাটসম্যান ছিল। সো এইটাতে মিরাজে যে 3টা উইকেট পেলেন, 3টা উইকেট না পেলে কি হতো? নেক্সট ম্যাচে মিরাজকে একাদশ থেকে বাদ পড়তেন না। আমরা সবসময় আমি ইন জেনারেল বলছি, বেশিরভাগই একটা স্কেপ গোট খুঁজি। দল জিতলেও আমরা একটা স্কেপ গোট খুঁজি। আমাদের মনে হচ্ছে যে না, ক্যাপ্টেন কেন 10 ওভার করবেন? ক্যাপ্টেনের 10 ওভার করা তো নিষিদ্ধ না রে ভাই। এবং সেই 10 ওভার যদি এমন হতো 10 ওভার তিনি খুব খারাপ করেছেন, তাহলে একটা কথা ছিল। সেটা তো তিনি করেন, তিনি 3টা উইকেট পেয়েছেন। এবং মিরাজকে আমাদের প্রয়োজন। ওয়ানডে ফরম্যাটে মিরাজ জুন মাস পর্যন্ত তার ক্যাপ্টেন্সি রয়েছে। আমি জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা এক্সটেন্ড করবে কি করবে না, আপ টু ওয়ার্ল্ড কাপ দিবে কি দিবে না, কিন্তু ওয়ানডে ফরম্যাটে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ডার ক্যাপাবিলিটিটা আপনার প্রয়োজন, ভীষণ রকমের প্রয়োজন। সেই জায়গাটাতে যদি আর মনে হয় যে না, আমি মিরাজের যারা দেখতে নারী তার চলন বাঁকা, না ঠিক আছে ভাই তার ভালো হয় না, 3 উইকেট পাইলেও তার ভালো হইলো না, এইটা আসলে আমার কাছে অ্যাকসেপ্টেবল না। আমি মনে করি যে মিরাজ কালকে যে 10 ওভার বোলিং করেছেন, যেই পরিস্থিতিতে করেছেন এবং যেইভাবে তিনি ডেলিভার করেছেন, সেটা পারফেক্টলি অলরাইট বলে আমার কাছে মনে হয়। আপনি আগামীকালের ম্যাচে মিরাজের কাছ থেকে কেমন ক্যাপ্টেন্সি আশা করছেন? প্রথম ম্যাচের মতো। ক্যাপ্টেন আসলে সবসময় ভালো তখনই দেখায় 2টা ক্ষেত্রে। একটা হচ্ছে দল যখন জিতে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে যে তার টিম যদি বোলিং ফিল্ডিংয়ে খুব ভালো করেন। ইন্ডিভিজুয়াল পারফরমেন্স তো রয়েছে, ক্যাপ্টেন যদি ইন্ডিভিজুয়ালি বেটার পারফর্মার না হন, তাহলে তার সামনে থেকে লিড করাটা টাফ হয়ে যায়। কিন্তু একই সঙ্গে দল জিতলে ক্যাপ্টেনের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। এবং স্পেশালি বোলিং ফিল্ডিংয়ে ক্যাপ্টেন্সির মুনশিয়ানা দেখানোর মূল জায়গা কিন্তু সেইখানটাতে। এখন দেখেন বাংলাদেশ হচ্ছে গিয়ে পাকিস্তানকে প্রথম ম্যাচে 30.4 ওভারে অল আউট করে দিয়েছে। পাকিস্তান যে 114 রান করেছে সেটাই মনে হচ্ছে বেশি করেছে, কারণ 82 রানে তাদের 9 উইকেট পড়ে গিয়েছিল। এখন আমি যদি বলি যে পরের ম্যাচে আমি দেখতে চাই পাকিস্তানকে 100 নিচে অল আউট করে দেওয়া, এক্সপেকটেশন তো আমার থাকতেই পারে। কিন্তু আমার মূল যে এক্সপেকটেশন মেহেদী হাসান মিরাজের কাছ থেকে টিমের উপরে তার যে একটা অথরিটি, সেই অথরিটিটা স্ট্যাবলিশ হয় ক্যাপ্টেনের নিজের পারফরমেন্সে, দলের পারফরমেন্সে। সো প্রথম ম্যাচটাতে দলের পারফরমেন্সও খুব ভালো ছিল, মিরাজের পারফরমেন্সও খুব ভালো ছিল। নট নেসেসারিলি প্রতিদিন ক্যাপ্টেন আপনার দলের সেরা পারফর্মার হবেন, নট নেসেসারিলি একজন ক্রিকেটারই প্রতিদিন খেলবেন। কারণ নাহিদ রানা আগের ম্যাচে 5 উইকেট পেয়েছেন, নেক্সট ম্যাচে হয়তো বা আমাদের তাসকিন 5 উইকেট পাবেন। মিরাজ আগের ম্যাচে 3 উইকেট পেয়েছেন, নেক্সট ম্যাচটা হয়তো রিশাদ হয়তো বা 3 উইকেট পাবেন। সো একটা টিম হিসেবে যদি বেটার পারফর্ম করতে পারে, সেইটা ক্যাপ্টেন মিরাজের জন্য একটা ব্রিদিং স্পেস হবে এবং তার জন্য এটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। কেননা যদি ভালো পারফর্ম করতে না পারেন তিনি এবং তার দল, সেই ক্ষেত্রে কিন্তু তার ক্যাপ্টেন্সিটা এই জুন পর্যন্ত রয়েছে, এরপরে ক্যাপ্টেন্সিটা এক্সটেন্ড করবে না। ফলে মিরাজের জন্য বাংলাদেশ টিমের ভালো করাটা, তার নিজের ভালো করাটা খুবই প্রয়োজন। এবং এই গতকালের ম্যাচের পরে কি আপনার মনে হয় পাকিস্তান আগামীকাল তাদের একাদশে কোনো পরিবর্তন আনতে পারে? আনলেই বাকি 15 জনের একটা দল নিয়ে এসেছে, সেইখানে 6 জন হচ্ছে গিয়ে তাদের ওডিআই ডেবো হয় নাই। ফার্স্ট ম্যাচে 3 জন না 4 জনের তারা ডেবো করেছে। এটা কি একটা মানে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করছে বাংলাদেশের জেতার পেছনে? মানে আমার মনে হয় না যে বাংলাদেশকে তারা হালকাভাবে নিয়েছে বলে এই দল নিয়ে এসেছে, আই ডোন্ট থিঙ্ক সো। পাকিস্তানের এইটাই তারা মনে করেছে বেস্ট পসিবল টিম। এখন পাকিস্তান ক্রিকেট খুবই গোলমেলে অবস্থা চলে, আমাদের ক্রিকেট যেমন এলোমেলো, পাকিস্তানের ক্রিকেট হচ্ছে কি আমাদেরও এক্সট্রিম ভার্সন। ধরেন বাবর আজমকে তারা এই ওয়ানডে থেকে বাদ দিয়েছে, ওয়ানডে এই দল থেকে, এইটা হচ্ছে গিয়ে একটা হাস্যকর সিদ্ধান্ত। লাস্ট সিরিজে তার ভাই সেঞ্চুরি আছে, এখন টি-20 ফরম্যাটে টি-20 ওয়ার্ল্ড কাপে বাবর আজম পুরো দলকে ডুবিয়ে দিয়েছেন। এখন সেই জন্য আপনি ওয়ানডে থেকে তাকে বাদ দিয়ে দেবেন? আচ্ছা দেন, সেটা বাদ দিলে তো বাংলাদেশের জন্য ভালোই হয়েছে। ফলে আমার মনে হয় না যে এটা বাংলাদেশ প্রতিপক্ষ বলে, কিংবা আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তান 4 নম্বরে রয়েছে, তাদের ডিরেক্ট কোয়ালিফিকেশনে 2027 ওয়ার্ল্ড কাপে কোনো সমস্যা নাই, সেই জন্য তারা এক্সপেরিমেন্ট করছে। আমার সেটা মনে হয় না। তাদের সিলেকশন প্যানেল, তাদের ক্রিকেট বোর্ড মনে করে এইটাই সম্ভাব্য সেরা দল, তারা মনে করে এই দল দিয়েই বাংলাদেশকে তারা হারাতে পারবে, সেই ক্ষেত্রেই তারা এই দলটা নিয়ে এসেছে। এখন প্রথম ম্যাচে তাদের ওইরকম ভয়ঙ্কর বিপর্যয়ের পরে সেকেন্ড ম্যাচে কিছু পরিবর্তন তো এক্সপেক্টেড, সেটা তো হবেই, কিন্তু আমি বলছি যে তাতে বাংলাদেশের যে খুব বেশি কিছু যাবে আসবে, আমার কাছে সেটা মনে হয় না। ইভেন টসটাও যে খুব গুরুত্বপূর্ণ হবে, আমার সেইটাও মনে হয় না যে বাংলাদেশ আগে ব্যাটিং করুক পরে ব্যাটিং করুক। প্রথম ম্যাচে 2 দলের ডিফারেন্সটা বাংলাদেশ এত বেশি বলে দেখাতে পেরেছে, এখন সেকেন্ড ম্যাচটা বা থার্ড ম্যাচটাতে এনিথিং লেস দেন উইন আমাদের জন্য আসলে সেইটা অ্যাকসেপ্টেবল হবে না। বাংলাদেশের কি একাদশে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে? প্রথম ম্যাচে পারফরমেন্সের পর তো আমি আসলে দেখি না। আপনি মানে শুধু কেন আমরা করব? লেটসে হচ্ছে কি আমরা করতে পারি হচ্ছে কি আমাদের বোলিং লাইন আপ, যেই বোলিং লাইন আপটা 114 রানে প্রতিপক্ষকে অল আউট করে দিয়েছে, এখন আমরা এখানে কেন পরিবর্তন করবো আমাকে বলেন?
করার কোনো কারণ নাই। ব্যাটিং লাইন আপটা আমরা কেন করব যেখানে আমরা 8 উইকেটে ম্যাচ জিতে গিয়েছি? হ্যাঁ, একটা প্রশ্নের জায়গা থাকতে পারে যে সাইফ হাসান যিনি এই ম্যাচটাতে ব্যর্থ হয়েছেন, ফলে সৌম্য সরকারকে যদি আমরা গত সিরিজে টপ স্কোরার হওয়া সত্ত্বেও লাস্ট ম্যাচটাতে 91 করা সত্ত্বেও যদি আমরা বাদ দিতে পারি, সো সাইফ হাসানকে বাদ দিয়ে আমরা সৌম্য সরকারকে ইনক্লুড করতে পারি। বাট আমার কাছে মনে হয়, আমি আবার সেই প্রসেসের জায়গাটাতে যাব, আমার কাছে মনে হবে যে সেটাও রাইট প্রসেস না। ইভেন সাইফকে বাদ দিয়ে সৌম্যকে যদি একাদশে আনা হয় এবং সৌম্য যদি পারফর্মও করে, কিন্তু তারপরেও আমি মনে করব পুরো একাদশটার মধ্যে এক ধরনের একটা অস্থিরতার জায়গা তৈরি হবে যে না, আমি যে একটা ম্যাচ খারাপ করলে আমাকে বাদ দিয়ে দেওয়া হতে পারে। সো সব কিছু মিলে আমি আসলে পরিবর্তনের জায়গা দেখি না। টিম ম্যানেজমেন্ট এখন আপনি বোলিংয়ের যে জায়গাটাতে, কম্বিনেশনের যে জায়গাটাতে আমরা 3 পেসার নিয়ে খেলেছি, 2 স্পিনার নিয়ে খেলেছি, আমরা কি সেকেন্ড ম্যাচে হচ্ছে কি এই জায়গাটা থেকে চেঞ্জ করবো? আমার কাছে সেটাও মনে হয় না। একমাত্র সাইফ হাসানকে বাদ দিয়ে সৌম্য সরকারকে একাদশে ইনক্লুড করার একটা আউটসাইড চান্স আমি দেখি, কিন্তু আমি এটার পক্ষপাতী না। আমি মনে করি একাদশ নিয়ে বাংলাদেশের খেলা উচিত। আগামীকালের উইকেট কেমন হতে পারে? প্রথম ম্যাচের উইকেট কিন্তু ভালো ছিল। দেখেন, মিরপুরের উইকেট মানে কিন্তু আমরা বলি ধান ক্ষেতের উইকেট। 114 রানে যখন পাকিস্তান অল আউট হয়ে গেছে তখন আমাদের কাছে মনে হচ্ছে ধান ক্ষেতের উইকেট, নট নেসেসারিলি। ফার্স্ট ম্যাচের উইকেট অনেক ভালো উইকেট ছিল। আমরা লাস্ট যে সিরিজটা খেলেছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেই সিরিজটা আমরা জিতেছিলাম সেটা ছিল ধান ক্ষেতের উইকেট। বেশিরভাগ সময় ধান ক্ষেতের উইকেট থাকে, কিন্তু প্রথম ম্যাচের উইকেটে একটু গ্রাস ছিল। ইনফ্যাক্ট বাউন্স ওখান থেকে এক্সট্র্যাক্ট করতে পেরেছে নাহিদ রানা, ওইটা নাহিদ রানার ক্রেডিট। এই জায়গাটাতে আমাদের উইকেটটাতে, মানে মিরপুরের উইকেট হয় কি স্লো থাকে, লো থাকে, স্পিনাররা ডোমিনেট করে, বিষয়টা কিন্তু সেরকম হয়নি। এবং আমি মনে করি যে উইকেট ফার্স্ট ম্যাচে যেরকম ছিল, সেকেন্ড ম্যাচেরও শুধু তেমন থাকা উচিত না। এর চেয়ে বেটার উইকেট, আরও বেটার সুযোগ ব্যাটসম্যান বোলার দুই পক্ষের জন্য থাকা উচিত। এবং লিডিং আপ টু ওয়ার্ল্ড কাপ, নেক্সট বছর ওয়ার্ল্ড কাপটা কিন্তু হবে হচ্ছে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং হচ্ছে গিয়ে নামিবিয়াতে। ফলে ওই জায়গার উইকেট কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টের উইকেটের মতো হবে না। সো প্রথম ম্যাচের উইকেটটা যারা খেলা দেখেননি, অথবা যারা ধরেন একটু ওই যে আমি আবার যেটা বলছি যে যারা একটু ছিদ্রান্বেষী, তারা হচ্ছে কি একটু দোষ খুঁজতে পছন্দ করে না, মিরপুরে 114 রানে খেলা হয়েছে ফলে এটা ধানক্ষেতের উইকেট, তারা আসলে এটা রাইট স্টেটমেন্ট বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে ফার্স্ট ম্যাচের উইকেটটা যথেষ্ট ভালো ছিল, এবং আমি এক্সপেক্ট করি যে এই পুরো সিরিজে শুধু না 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমরা ওডিআই ফর্মেটে অন্ততপক্ষে এরকম বেটার উইকেটে খেলবো। চ্যালেঞ্জটা হবে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে। দেখেন, আমরা প্রথম ম্যাচটাতে ওদেরকে আগে মানে ব্যাটিং করিয়েছি এবং আমরা 114 রানে ওদের অল আউট করে দিয়েছি। এখন সেকেন্ড ম্যাচটাতে ধরেন পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়, তারা সামলে উঠেও তারা 200 করতে পারবে বলে আমার মনে হয় না পাকিস্তানের এই টিম। ঠিক আছে, যদি 200 প্লাস করে সেইটা হবে হচ্ছে কি বাংলাদেশের বোলিং ব্যর্থতা। সো আমাদের বড় চ্যালেঞ্জ হবে যদি আমরা আগে ব্যাটিং করি, ইন দ্যাট কেস আমরা কি আসলে 260 করতে পারি কিনা। আমার মনে হয় যেই উইকেটে ফার্স্ট ম্যাচে খেলা হয়েছে সেইখানে বাংলাদেশের দল আগে ব্যাটিং করে 260 250 প্লাস করার মতো বাংলাদেশের দল রয়েছে, এবং সেইটা আমরা করতে পারি কিনা, ওইটা হচ্ছে গিয়ে বড় চ্যালেঞ্জ। এবার যদি আমরা একটু পাকিস্তান বাংলাদেশ সিরিজের বাইরে আসি, আজকে হচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন 5 বছরের জাতীয় ক্রীড়া পুরস্কার একসাথে দেয়া হবে এবং অ্যাথলিটদের কোনো আবেদন করতে হবে না। তো এটা আসলে আমাদের ক্রীড়াঙ্গনের জন্য আমরা বলতেই পারি অনেক একটা সুখবর। তো ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন ঘোষণার পরে আপনার কি মনে হয় যে দেশের ক্রীড়াঙ্গনে কি ধরনের পরিবর্তন আসতে পারে? এটা তো অবশ্যই ইতিবাচক। আমার কথা হচ্ছে কি, 5 বছরের পুরস্কার একসঙ্গে দিতে হচ্ছে, এখন তো বাধ্যতামূলক পরিস্থিতি, কিন্তু ওই নেক্সট ইয়ার থেকে বছরেরটা বছরে দেন। কত কঠিন কাজ আমাকে বলেন তো। একটা ক্রীড়া পুরস্কার দেয়া হবে, এখানে আপনি 10 জন 15 জনকে সিলেক্ট করবেন, একটা প্যানেল থাকবে, তারা সিলেক্ট করবে। এইটা করার জন্য আপনি 5 বছর ধরে এটা করার সময় পান নাই, এবং এটা প্রতিবারই হয়। 5 বছরেরটা, 7 বছরেরটা, 12 বছরেরটা একবার এটা দিচ্ছেন। প্রতি বছর দিলে যেই অ্যাথলেটরা এইখানটা ওই বছরটাতে খেলছেন, বা অনেকে আছেন না যারা হচ্ছে গিয়ে মানে বহুদিন ধরে ক্রীড়াঙ্গনের সঙ্গে রয়েছেন, তাদের জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হয়। ফলে আমি মনে করি আমাদের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের যে ঘোষণাটা, সেটা হচ্ছে আমাদের ক্রীড়াঙ্গনের জন্য খুবই পজিটিভ। কিন্তু একই সঙ্গে আমি এক্সপেক্ট করব যে এখন থেকে এইটা যেন আর কোনো যেন এক্স্যাক্টলি আর কোনো 5 বছর আমরা দেখতে চাই না, আমরা প্রতি বছর আসলে দেখতে চাই। এবং আজকের দিনে আরও একটা খুশির খবরই বলা চলে, বাংলাদেশ সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। তিনিও একজন সাবেক ফুটবলার। তো আমাদের ক্রীড়াঙ্গনের মানুষের জন্য এটা কিন্তু একটা খুশির খবরই বলা চলে। অবশ্যই। এবং হাফিজ ভাই শুধু সাবেক ফুটবলার না, বাংলাদেশের হিস্ট্রির ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার প্লেয়ার। উনি কিন্তু হচ্ছে অসাধারণ একজন ফুটবলার ছিলেন। লেট 60s আর্লি 70s ওই সময়টা মডার্নের হাফিজ ভাই তিনি ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, অনেক বর্ণাঢ্য তার ক্যারিয়ার। কিন্তু আমাদের যেই প্ল্যাটফর্মে আমরা কথা বলছি, বা আমরা যেহেতু স্পোর্টসের মানুষ, খেলার মানুষ, সেই হিসাবে আমাদের ওইটা কিন্তু এক ধরনের একটা গর্বের জায়গা রয়েছে। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে জড়িত ছিলেন। ফলে তিনি যখন আজকে এরকম একটা দায়িত্ব পেয়েছেন,
অবশ্যই উনি হয়তো স্পিকার হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য আলাদা কোনো কন্ট্রিবিউট তিনি করতে পারবেন না, কিন্তু ক্রীড়াঙ্গনের মানুষ হিসেবে আমাদের একটু খুশি লাগবে না, আমাদের একটু ভালো লাগবে না? সেই ভালো লাগার জায়গাটা তো অবশ্যই আছে এবং সেই জায়গা থেকে হাফিজ ভাইকে আমরা আসলে ধন্যবাদ এবং হচ্ছে গিয়ে তাকে অভিনন্দন জানাই। আমি তার একবার একটা ইন্টারভিউ করেছিলাম, তার বাসায় গিয়ে একদম ফুল পেজ ইন্টারভিউ করেছেন তার পুরো ক্যারিয়ার বায়োগ্রাফি নিয়ে এবং মানে খুবই সফট স্পোকেন, ওয়েল স্পোকেন, খুবই মানে ডাউন টু আর্থ মানুষ আমার কাছে মনে হয়েছে। আমি তো তার খেলা দেখিনি অবভিয়াসলি, আমার জন্মের আগে হচ্ছে গিয়ে তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে, কিন্তু যাদের কাছেই শুনেছি যে তিনি বাংলাদেশের হিস্ট্রির ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার ফুটবলার এবং ইনফ্যাক্ট ফিফার একবার একটা যে শতবর্ষের সেরা ফুটবলার একটা পুরস্কার দেওয়া হয়েছিল, সেইটাও বাংলাদেশ থেকে আসলে হাফিজ ভাইকেই সেটা দেওয়া হয়েছিল। ফলে তিনি যখন এরকম একটা দায়িত্ব পেয়েছেন, সেইটা তো তাকে আমরা আমাদের ক্রীড়াঙ্গনের মানুষ হিসেবে আমরা তাকে অভিনন্দন জানাতেই পারি। অবশ্যই এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, কিন্তু সেই সাথে তো আমরা এটাও নিশ্চয়ই চাইবো যে ক্রীড়াঙ্গনের মানুষ রাজনীতিতে যাচ্ছে এবং তারা আমাদের কে গর্বিত করছে, কিন্তু ক্রীড়াঙ্গন যেন রাজনীতির বাইরে থাকে, রাজনীতির ছোঁয়ার বাইরে থাকে। দেখুন, আমি নট নেসেসারিলি আমি এইটার সঙ্গে একমত, কারণ আমরা বলি কথায় কথায়, রেটোরিকটা আমাদের খুব প্রচলিত যে খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখতে হবে। রাজনীতির বাইরে আসলে কিছু নাই, আমাদের যে প্রাত্যহিক জীবন সেটাও রাজনীতির বাইরে নেই, সোলি স্পোর্টসটা রাজনীতির বাইরে কীভাবে থাকবে? হ্যাঁ, যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে রাজনীতির যেই দূষিত অংশটা আছে, যে মন্দ অংশটা আছে, অ্যাপেলের ব্যাড অ্যাপেল যেটা রয়েছে, সেইটা যেন আমাদের ক্রীড়াঙ্গনকে প্রভাবিত করতে না পারে এবং সেটা খুবই প্রয়োজন, সেটা ভীষণ রকমের প্রয়োজন। এই যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা খেললাম না, রাজনীতির কারণে আমরা খেলি নেই। আমি সার্টেন, আমি আমার প্ল্যাটফর্মে অনেক ভিডিওতে এবং হয়তো আপনার প্রোগ্রামে হয়তো বা বলেছি, আমি বিভিন্ন জায়গায় বলেছি যে ভাই, বাংলাদেশের জাতীয় নির্বাচন যদি 12ই ফেব্রুয়ারি না হয়ে এটা যদি 12ই জানুয়ারি হতো, মানে এক মাস আগে, অথবা টি-20 ওয়ার্ল্ড কাপটা যদি 7ই ফেব্রুয়ারি শুরু নয় 7ই মার্চ শুরু হতো, মানে আমাদের ন্যাশনাল ইলেকশনের পরে, তাহলে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলতো। আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলি নাই অ্যাবসলুটলি রাজনীতির কারণে। সো এই রাজনীতি আমরা চাই এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য বিগ লস, বিগ লস। এইটা আপনি কোনোভাবেই পোষাতে পারবেন না এবং এই ক্ষেত্রে যারা এবং যাদের কারণে আমরা খেলি নাই, আমি তো মনে করি যে সেই কালপ্রিটদের অবশ্যই জাতির সামনে তাদেরকে আসলে একদম একেবারে মানে একবার বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে কেন কি কারণে কাদার কারণে আমরা আসলে খেলতে পারিনি সেটা সবার সামনে উন্মুক্ত করা উচিত। যাক, সেটা অন্য আলোচনা, কিন্তু আমি যে এটা উদাহরণটা দিলাম এই কারণেই যে ক্রীড়াঙ্গনটাও রাজনীতির বাইরে না, রাজনীতির মধ্যে থাকুক, কোনো অসুবিধা নেই। আমাদের আজকে ক্রীড়া প্রতিমন্ত্রী রয়েছেন, তিনি তো আমাদের খেলাধুলারই মানুষ। ফলে আপনি যখন একটি স্পোর্টসের আয়োজন করবেন বিভিন্ন ইস্যু, সেখানে তো আপনার গভর্নমেন্ট সাপোর্টগুলো লাগবে না, লাগবে, সবই ঠিক আছে, কিন্তু রাজনীতির খারাপ অংশটা সেটা সব কিছুরই ভালো খারাপ রয়েছে, সেইটা যেন ক্রীড়াঙ্গনকে দূষিত না করে, কলুষিত না করে, আমাদের প্রত্যাশার জায়গা আসলে সেইটাই থাকবে। রোহন ভাই, সবশেষ প্রশ্ন, এই সিরিজে আমরা আশা করছিলাম যে সাকিব আল হাসান হয়তো ফিরলেও ফিরতে পারেন, আমি আশা করছিলাম না। আপনার প্রশ্নটা শেষ করেন। সাকিব আল হাসানের ফেরাটা কি আদতে সম্ভব? কিন্তু সাকিবের ফেরা না ফেরাটাও পুরোটা রাজনীতি, অ্যাবসলুটলি রাজনীতি। যখন যেই দিন ঘোষণা দেওয়া হয়েছে যে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে আবার খেলার জন্য এলিজিবল, সেটা হচ্ছে গিয়ে একটা পুরোপুরি আমাদেরকে বোকা বানানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই কাজটা করেছে। তারা ভেবেছে যে তারা বিরাট বড় রাজনীতিবিদ, তাকে তাদের এই যে তাদের এই রাজনীতির পেছনে কি কারণ থাকতে পারে? কারণটা হচ্ছে কি, যেই দিন ঘোষণাটা দিয়েছেন সেই দিন বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে অফিসিয়ালি বাদ হয়ে গেছে। ফলে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য তারা বলেছেন যে সাকিব আল হাসান ফিরবেন। সাকিব আল হাসান ফিরতেই পারেন, কিন্তু সাকিব আল হাসান কিভাবে ফিরবেন, ওয়েটা কি? এটা হচ্ছে কি অ্যাবসলুটলি রাজনীতির হাতে, রাজনীতিবিদদের হাতে। গভর্নমেন্ট থেকে সিগন্যাল পেতে হবে, তার ওই মামলা মোকদ্দমার বিষয়গুলো ক্লিয়ার হতে হবে। ফলে আপনি যেটা বললেন যে আমরা অনেকে আশা করেছিলাম, আমি কখনোই আশা করিনি, আমার কখনোই মনে হয় না যে সাকিব আল হাসানের কি ফেরা উচিত না। সাকিব তো ফিরতে চান, সাকিব তো বললে তো আগামীকালকে ফিরবেন, সাকিবকে বললে এসে আগামীকালকে সেকেন্ড ওয়ানডে ম্যাচটা তিনি খেলতে চান, কিন্তু তার ফেরার জন্য যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসের জায়গাটাতে কতটুকু আন্তরিকতা রয়েছে সেটা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে সেটা পুরোটাই করেছে হচ্ছে গিয়ে একেবারেই আমাদের চোখে ধুলো দেওয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা করেছে সেইটাও আমাদের চোখে ধুলো দিয়েছে। আই জাস্ট হোপ যে আমাদের নতুন যে গভর্নমেন্ট তৈরি হয়েছে এবং গভর্নমেন্টের যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাই, তিনি নিজেও একজন স্পোর্টসম্যান, তিনি এই জিনিসটা বুঝবেন। তিনি কিন্তু সাকিবের ফেরার ব্যাপারে দ্বিমত পোষণ করেন, খুবই পজিটিভ তিনি, এবং আমি আশা করব যে সেই জিনিসটা, একটা প্রসিডিউর রয়েছে, একটা আইন রয়েছে, এটা তো বললেই তো আর ফেরানো যাবে না। সো সেই প্রসিডিউরগুলোকে মেনটেন করে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটে ফেরানো উচিত বলে আমি মনে করি, আমাদের ক্রিকেটের স্বার্থে ফেরানো চাই। আমি রাজনীতিবিদ, রাজনীতি কি করেছেন না করেছেন সেইখানটাতে কি মামলা মোকদ্দমা এসে আমি ওইসব আলোচনায় যাচ্ছি না, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের প্রয়োজন আছে, এখনো প্রয়োজন আছে, আরও 1 বছর 2 বছরও প্রয়োজন রয়েছে। সেই জন্য যদি আমাদের সরকার এবং আমাদের
ক্রিকেট বোর্ড তারা যদি একটা উদ্যোগী হয়, নট শিওর এই ক্রিকেট বোর্ড আসলে আদৌ থাকবে কিনা, বাট স্টিল যতদিনই তারা থাকে সেটা একটা উদ্যোগী যদি হয়, তাহলে সাকিব আল হাসানের ফিরলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা নতুন করে একটা আশার একটা জ্বরের জায়গাটা তৈরি করবে বলে আমি আশাবাদী। আপনার কি মনে হয় এই ক্রিকেট বোর্ড যদি না থাকবে থাকে না। তাহলে যদি না থাকে তাহলে কি থাকবে সাকিব না। আল হাসানের ফেরাটা সহজ হবে? এই ক্রিকেট বোর্ড উপরে কিছু নির্ভর করে না, সাকিব আল হাসানের ফেরা না ফেরাটা সরকারের উপরে নির্ভর করে, কিন্তু এই ক্রিকেট বোর্ড থাকা না থাকার উপরে আমাদের অন্য কিছু ক্রিকেটের তাদের ব্যাপার সংশ্লিষ্টতা তো থাকবে। সংশ্লিষ্টতা থাকবে, কিন্তু সেইটা খুব বেশি না, এটা আসলে গভর্নমেন্ট সিগন্যালটাই আসলে মূল। বাট এই ক্রিকেট বোর্ডের থাকা না থাকার সঙ্গে বাংলাদেশের আরও কিছু ইস্যু জড়িত রয়েছে, যেমন ধরেন ভারতের সঙ্গে আমাদের ক্রিকেট সম্পর্কটা কেমন থাকবে, ভারতকে এই সেপ্টেম্বরে বাংলাদেশ ট্যুরে আসবে কিনা, তার আগে কি এই যে 28 তারিখ থেকে আইপিএল এর খেলা শুরু হচ্ছে, সেই আইপিএল আমরা সম্প্রচার নিষিদ্ধ করে রেখেছিলাম, আমরা তো ওয়ার্ল্ড কাপে পুরো বাংলাদেশ দল খেলে নাই, বা ওয়ার্ল্ড কাপের খেলা আপনারা সম্প্রচার করেছেন না, হ্যাঁ। তাহলে হচ্ছে কি আইপিএল এ একজন ক্রিকেটার আমাদের খেলবেন না কেন নিষিদ্ধ করে রেখেছেন? আইপিএল এর সম্প্রচারটা আপনি ওপেন করে দেন, ভারতকে বাংলাদেশে আনান, এই ক্রিকেট বোর্ডের অধীনে হবে না, এবং এই ক্রিকেট বোর্ড ভেঙে যাচ্ছে আগামী হয়তো 1 মাস 2 মাস, জাস্ট ম্যাটার অফ টাইমস। সো সেই ক্ষেত্রে গিয়ে আমার কাছে মনে হয় যে ভারত বাংলাদেশের ক্রিকেট সম্পর্কটা সহজ হওয়া, স্বাভাবিক হওয়া, এটা আমাদের জন্য আসলে আমাদের ক্রিকেটের জন্য, ক্রিকেট কূটনীতির জন্য, দুই দেশের মানুষের সম্পর্ক সম্প্রীতি সবকিছুর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আই জাস্ট হোপ যে সেই জিনিসটা হবে, খুব দ্রুতই হবে। থ্যাংক ইউ সো মাচ রোমান ভাই আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও।